সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের বায়োলজি বইয়ের যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার একটি সুন্দর বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব এবং ডিটেইলস থেকে ডিটেইলস অ্যানালাইজ করব, যাতে এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন তুমি সেটা লিখে আসতে পারো, কারণ আমরা জানি যে বুঝতে পারলেই লিখতে পারবো। এবার দেখো, দ্বিতীয় অধ্যায় বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অর্থাৎ বায়োলজিক্যাল শ্রেণীবিন্যাস। এই বায়োলজিক্যাল শ্রেণীবিন্যাস কথাটির অর্থ কি? এই শ্রেণীবিন্যাস কথাটির অর্থ হচ্ছে ভাগ করা, অর্থাৎ সজীব বস্তুদের ভাগ করা বা আলাদা আলাদা করা। এই সজীব বস্তুদের প্রথম আলাদা আলাদা যখন করা হয়েছিল তখন কোনো বিজ্ঞানসম্মত মানদণ্ড ছাড়াই করা হয়েছিল। খাবার, জামা কাপড় এবং বাসস্থান এই তিনটি ভিত্তিতে অর্থাৎ মানুষের প্রয়োজনের ভিত্তিতে সজীব বস্তুর ভাগ করা হয় বা শ্রেণীবিন্যাস করা হয়। এরপরে বিজ্ঞানী অ্যারিস্টটল সর্বপ্রথম যিনি কি করেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে সজীব বস্তুর শ্রেণীবিন্যাস করেন। তিনি এই শ্রেণীবিন্যাসকে দুই ভাগে ভাগ করেন। প্রথমটি হচ্ছে উদ্ভিদ জগৎ নিয়ে, পরেরটি হচ্ছে প্রাণী জগৎ নিয়ে। এই উদ্ভিদকে তিন ভাগে ভাগ করেন। প্রথমটি হচ্ছে বৃক্ষ, দ্বিতীয়টি গ্লুমো ও তৃতীয়টি বিরুৎ। আর এই যে প্রাণী প্রজাতি ছিল, এই প্রাণী প্রজাতিকে প্রথমে রক্তের কালার অনুসারে ভাগ করেন। প্রথমত হচ্ছে একদল লাল রক্ত বিশিষ্ট প্রাণী এবং অন্য দল সাদা রক্ত বিশিষ্ট বা লাল রক্ত বিশিষ্ট প্রাণী নয়। এরপরে বিজ্ঞানী লিনিয়াস দুই রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস করেন। প্রথমটি হচ্ছে উদ্ভিদ রাজ্য ও দ্বিতীয়টি প্রাণী রাজ্য। তারপরে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার তার 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করেন। এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসে ছিল প্রথমত রাজ্য মনেরা ছিল, তারপর প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য। আবার তিনি এই মনেরা রাজ্যকে দুই ভাগে ভাগ করেন। প্রথমটি হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া ও ইউ ব্যাকটেরিয়া। তারপর প্রোটিস্টাকে 5 ভাগে, ক্রাইসোফাইটস, ডায়নোফ্লাজিলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস এবং প্রোটোজোয়ান্স। ছত্রাককে আবার তিনি 4 ভাগে ভাগ করেন, ফাইকোমাইসেটিস, অ্যাস্কিওমাইসেটিস, ব্যাসিডিওমাইসেটিস এবং টিউটারোমাইসেটিস। তারপর তিনি উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্যকে ভাগ করেন। এই উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্য পরের দুটি পরপর চ্যাপ্টার তিনি বানিয়েছেন। তারপর এই চ্যাপ্টারের শেষে তুমি দেখতে পাবে ভাইরাস, ভাইরয়েডস, পিরিয়ন্স ও লাইকেন্স। দেখো, তোমাদের পরীক্ষার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছে যে অ্যারিস্টটল সর্বপ্রথম বিজ্ঞানী যিনি অধিকতর বৈজ্ঞানিক উপায়ে শ্রেণীবিন্যাসকরণের প্রচেষ্টা নিয়েছিলেন। তাহলে এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে তোমাদের এই কোয়েশ্চেনটা এভাবে আসতেই পারে যে কোন বিজ্ঞানী প্রথম বৈজ্ঞানিক উপায়ে শ্রেণীবিন্যাসকরণের প্রচেষ্টা নিয়েছিলেন, তখন তোমরা বলবে অ্যারিস্টটল। তারপরে দেখো, এই যে তিনি প্রথম কয় ভাগে ভাগ করেছিলেন এই সজীব বস্তুর ভাগে শ্রেণীবিন্যাসে, তখন তুমি বলবে দুই ভাগে। কি কি? একটা হচ্ছে উদ্ভিদের, একটা হচ্ছে প্রাণী। তোমাদের ভাগগুলো আমি একটু আগেই বললাম যে উদ্ভিদকে যে 3 ভাগে ভাগ করেছিল সেটা হলো বৃক্ষ, গ্লুমো এবং বিরুৎ। এবং প্রাণীকে আবার 2টি ভাগে, যাদের মধ্যে লাল রক্ত আছে সেই একদল প্রাণী, আর যাদের মধ্যে লাল রক্ত বিশিষ্ট নয় তারা আরেক দল প্রাণী। এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের এইভাবে কোয়েশ্চেনটা আসতেই পারে যে অ্যারিস্টটল প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করেছিলেন এবং কিভাবে, তখন তুমি বলবে 2 ভাগে ভাগ করেছিলেন। একদল হচ্ছে লাল রক্ত বিশিষ্ট প্রাণী এবং অন্য দল লাল রক্ত বিশিষ্ট নয় বা সাদা রক্তের প্রাণী। এই প্রশ্নগুলো আরও ঘুরিয়ে দিতে পারে। এরপর দেখো, এখানে বলেছে লিনিয়াসের সময় উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য সমন্বিত একটি 2 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি গঠিত হয়েছিল, যেগুলিতে যথাক্রমে সব উদ্ভিদ এবং সব প্রাণীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু অত না, তবুও দেখে রাখবে। এখানে দেখো, এগুলো দেখে রাখবে। এখানে যেমন বলেছে এই পদ্ধতিতে ইউক্যারিওটিক ও প্রোক্যারিওটিক, এককোষী ও বহুকোষী এবং সালোক সংশ্লেষে সক্ষম কারা সবুজ শৈবাল ও সালোক সংশ্লেষে অক্ষম কারা ছত্রাক জীবদেরকে পৃথক করতে সমর্থ ছিল না। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে যে লিনিয়াসের সময় যে তিনি শ্রেণীবিন্যাস করেছিলেন সেই শ্রেণীবিন্যাসে কি কি পৃথক করার সমর্থ ছিল না। তখন তোমাদের এই যে এখানে পয়েন্টগুলো আছে ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক, এককোষী, বহুকোষী, এগুলো লিখতে হবে। তোমাদের যেহেতু এমসিকিউ আকারে পরীক্ষা, তাহলে তোমাদের এখানে এমসিকিউ আকারে দিয়েই দিতে পারে, তো এগুলো দেখে রাখবে ভালো করে। দেখো, হাইলাইট অংশগুলোও দেখে নেবে। এখানে কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আর যেগুলো হাইলাইট করা আছে সেগুলো অল্প ইম্পর্টেন্ট, কিন্তু দেখে রাখবে, পরীক্ষাতে আসতেই পারে। এর পরের পাতায় দেখো বলেছে পঞ্চরাজ্যের চারিত্রিক বৈশিষ্ট্যাবলী। এটা নিটের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ডের জন্যও ইম্পর্টেন্ট। আমরা পঞ্চরাজ্য বলতে কি কি জানতাম? আমরা জানতাম মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্য। এবার এদের এই যে
কোষ প্রাচীর, কোষের প্রকৃতি, নিউক্লিয় পর্দা, দেহ সংগঠন, পুষ্টি পদ্ধতি এই অনুসারে এই যে চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে এদের কি করা হয়, পার্থক্য করা হয়। এদের পার্থক্যের মধ্যে দেখো প্রথমে বলেছে মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক, বাকি যে প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদরাজ্য, প্রাণীরাজ্য এরা সবাই কি, এরা সবাই হচ্ছে ইউক্যারিওটিক। তোমাদের কিন্তু এই ছকটি যে আছে এই ছকটি কিন্তু তুলে দিতে পারে পরীক্ষায়, সম্পূর্ণ তুলে দেবে, তার মধ্যে কিছু কিছু মিসিং দিয়ে দেবে। যেমন ধরো এখানে এই যে এখানে মনেরার প্রোক্যারিওটিকটা মিসিং দিয়ে দিল, আবার এখানে ধরো প্রোটিস্টার কিছু জীব উপস্থিত যে আছে এটা হচ্ছে মিসিং দিয়ে দিল, এভাবে দিয়ে দিল। এই যে 5টা রাজ্য থেকে আর 5টা বৈশিষ্ট্য থেকে কি কিছু কিছু একটা একটা করে মিসিং দিয়ে দিল এবং প্রত্যেকটা অপশানে লিখে দিল। প্রত্যেকটা অপশানের মধ্যে তো একটা সঠিক হবে, সেই কারণে পঞ্চরাজ্যের যে চারিত্রিক বৈশিষ্ট্যাবলীগুলো আছে এগুলো ভালো করে দেখে রাখবে। এরপরে যেমন দেখো বলেছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা হচ্ছে মনেরায় অনুপস্থিত, অর্থাৎ মনেরায় নেই কিন্তু বাকি 4টি রাজ্যেই আছে। তারপরে দেখো দেহ সংগঠন, পুষ্টি পদ্ধতি। এরপরে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোয়েশ্চেন যে R.H. হুইটেকার 1969 খ্রিস্টাব্দে একটি 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রস্তাব করেছিলেন। তো তোমাদের আমি প্রথমে বলে দিয়েছিলাম যে সেই 5 রাজ্যটি কী কী ছিল, মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্য। এটাও তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে তোমাদের কোয়েশ্চেন এভাবে আসতেই পারে যে 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস পদ্ধতি কে করেছিলেন, তখন তোমরা বলবে R.H. হুইটেকার। যদি বলে কত সালে, তখন বলবে 1969 সালে। আর যদি বলে সেই 5 রাজ্যগুলি কী কী ছিল, তখন তোমরা বলবে মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য। এই কোয়েশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো দেখে রাখবে। এখানে দেখো একটা লাইন বলেছে যে অতীতের শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলোতে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক, মশ, ফার্ন, ব্যক্তিবীজী ও গুপ্তবীজী উদ্ভিদ সবই উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এই লাইনটা তোমাদের জন্য সেরকম ইম্পর্টেন্ট না, কিন্তু জেনে রাখবে, কোয়েশ্চেন আসতেই পারে, তো জেনে রাখা ভালো। এরপরে দেখো এরপরেও যে হাইলাইট অংশগুলো আছে এগুলো দেখবে কিন্তু। যেমন এখানে বলেছে যে একটি বৈশিষ্ট্য এতগুলো সজীব বস্তুকে একই রাজ্য অর্থাৎ উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল, অর্থাৎ কোনগুলো, এই যে নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক, মশ, ফার্ন, ব্যক্তিবীজী, গুপ্তবীজী ইত্যাদি। আর এই সবগুলি রাজ্যের মধ্যে কি ছিল, কোষ প্রাচীর কিন্তু ছিল, সবকটাতেই কোষ প্রাচীর উপস্থিত। তো তোমাদের এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো ভালো করে দেখে রাখবে। তোমাদের জন্য একটি কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ক্ল্যামাইডোমোনাস এবং স্পাইরোগাইরা উভয় শৈবাল গোষ্ঠীভুক্ত। অর্থাৎ তোমাদের এখান থেকে এভাবে কোয়েশ্চেন আসতেই পারে যে এমন উদ্ভিদের নাম লেখো যেটা শৈবাল গোষ্ঠীভুক্ত, তখন তোমরা বলবে ক্ল্যামাইডোমোনাস এবং স্পাইরোগাইরা। আবার এভাবে কোয়েশ্চেন আসতে পারে যে ক্ল্যামাইডোমোনাস এবং স্পাইরোগাইরা উভয় ড্যাশ গোষ্ঠীভুক্ত, তখন তোমরা বলবে শৈবাল গোষ্ঠীভুক্ত। আরেকটা বিষয় তোমরা জেনে রাখো যে পরভোজী ছত্রাক গোষ্ঠী যে আছে সেটা সহজেই সবুজ উদ্ভিদ থেকে আলাদা করা যায় না, অর্থাৎ আলাদা করা যাবে না। তাহলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলবো না, কিন্তু তবু তোমরা জেনে রাখো, কারণ কোয়েশ্চেন দিতেই পারে। কোয়েশ্চেন কী হবে আমরা কেউই জানি না, কিন্তু যে বিগত ইয়ারের কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলিরই একটা সংকলন রূপ তোমাদের দিচ্ছি, তবু দেখে রাখবে, ভালো করে দেখে রাখবে। আরেকটা কোয়েশ্চেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবু দেখে রাখো। এখানে যেমন বলেছে যে ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত এবং সবুজ উদ্ভিদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত। এই কোয়েশ্চেনটা তোমাদের এভাবে আসতে পারে, ছত্রাকের কোষপ্রাচীর ড্যাশ নির্মিত, তখন তোমরা বলবে কাইটিন নির্মিত, বা বলবে যে কাইটিন নির্মিত একটা কোষপ্রাচীর আছে কার, তখন তোমরা বলবে ছত্রাকের। আবার যেমন এখানে বলছে সবুজ উদ্ভিদেরটা, এর ক্ষেত্রে তোমাদের এভাবে কোয়েশ্চেন আসবে যে সবুজ উদ্ভিদের কোষপ্রাচীর ড্যাশ নির্মিত, তখন তোমরা কি বলবে সেলুলোজ নির্মিত। তো এখানে দেখে রাখো। এবার এই কোয়েশ্চেনটাকে আবার ঘুরিয়ে দিতে পারে, তো ভালো করে পড়ে রাখবে। এখন পরের পাতায় চলে আসো। দেখো এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছে যে সব প্রোক্যারিওটিক জীবেদের রাজ্য মনেরার অন্তর্ভুক্ত করা হলো এবং এককোষী ইউক্যারিওটিক জীবদেরকে কিসের রাজ্য প্রোটিস্টার অন্তর্ভুক্ত করা হলো। এবং এই প্রোটিস্টা রাজ্যে আবার ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেল্লা, তারপর প্যারামেসিয়াম, অ্যামিবা এই সবগুলিকে ঢুকিয়ে দেওয়া হলো। ক্লোরেল্লা কিন্তু প্রথমে উদ্ভিদ রাজ্যের শৈবাল গোষ্ঠীভুক্ত ছিল, এখন সেটা প্রোটিস্টা রাজ্যভুক্ত হলো। তারপর যেমন প্যারামেসিয়াম এবং অ্যামিবা যে আছে এটা প্রথমে প্রাণী রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, এখন সেটা কিসে করা হয়েছে, এখন প্রোটিস্টার অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই যে অ্যামিবা, প্যারামেসিয়াম আছে এরা উভয় কিন্তু কোষপ্রাচীরবিহীন এবং ক্ল্যামাইডোমোনাস আর ক্লোরেল্লা কোষপ্রাচীর যুক্ত, অর্থাৎ এদের কোষপ্রাচীর আছে। তো তোমাদের এখান থেকে এভাবে কোশ্চেন হতেই পারে যে প্রথমে উদ্ভিদ রাজ্যে অন্তর্ভুক্ত ছিল এমন দুটি প্রোটিস্টা রাজ্যভুক্ত প্রাণী না, এটা হচ্ছে উদ্ভিদের নাম বলে, তখন তোমরা বলবে ক্ল্যামাইডোমোনাস এবং ক্লোরেল্লা। আবার এখান থেকে এভাবে কোয়েশ্চেন হতে পারে যে আগে হচ্ছে
প্রাণী রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, এখন সেটা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এমন দুটি প্রাণীর নাম লেখো, তখন তোমরা কি বলবে? প্যারামেসিয়াম এবং অ্যামিবা। আবার এখান থেকে কোয়েশ্চেন হতে পারে যে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত দুটি, যেটা পূর্বে উদ্ভিদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, এখন সেটা প্রোটিস্টা রাজ্যের, তাদের নাম লিখো যারা কোষ প্রাচীর বিশিষ্ট। তখন তোমরা বলবে ক্ল্যামাইডোমোনাস এবং ক্লোরেল্লা। আবার এভাবেই আরেকটা কোয়েশ্চেন, যেটা প্রাণী রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেটা এখন প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, এমন দুটি জীবের নাম লেখো, তখন তোমরা কি বলবে? প্যারামেসিয়াম এবং অ্যামিবা। এটা এখন কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। তো এইভাবে তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে। তো এই যে এইখান থেকে এতটা যে আছে, এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তো এটা ভালো করে দেখে রাখবে। এবার দেখো রাজ্য মনেরা। রাজ্য মনেরার একমাত্র সদস্য হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এই রাজ্যের একমাত্র সদস্যকে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কোথায় কোথায় থাকতে পারে? এই ব্যাকটেরিয়া তো মানবদেহের অন্ত্রে থাকতে পারে, তারপর বিভিন্ন উষ্ণ প্রসম্বন হতে পারে, তারপর হতে পারে বরফাচ্ছাদিত অঞ্চল, তারপর আরও নানান ধরনের জায়গা, যেমন সমুদ্রের গভীরে হতে পারে। তারপর তোমার আশেপাশেও কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে। তো সব জায়গায় ব্যাকটেরিয়া দেখা যায়, অর্থাৎ বায়ুতেও ব্যাকটেরিয়া পাওয়া যায়। এই ব্যাকটেরিয়া যেখানে খুব কম সংখ্যক জীবই টিকে থাকতে পারে, সেখানেও এই ব্যাকটেরিয়া জীবিত, মানে আরামে আরামে বেঁচে থাকতে পারে। এদের মধ্যে অনেকেই কি হয়, অন্য জীবেদের বাইরে বা ভিতরে পরজীবী রূপে অবস্থান করতে পারে, যেমন মানবদেহের অন্ত্রে, তারপরে বিভিন্ন প্রাণীর অন্ত্রে এই যে ব্যাকটেরিয়া আছে এরা বাস করে। এই ব্যাকটেরিয়াকে আবার 4 ভাগে ভাগ করা যায়, যেমন গোলাকৃতি, দণ্ডাকৃতি, কমাকৃতি এবং সর্পিলাকৃতি। এই দণ্ডাকৃতি হবে ব্যাসিলাস, এই ব্যাসিলাসকে বহুবচনে বলা হয় ব্যাসিলাই। গোলাকৃতি হবে কক্কাস, বহুবচনে কক্কাই। তারপর ভিব্রিয়াম হবে, অর্থাৎ কমাকৃতি হবে ভিব্রিয়াম, এই বহুবচনে হবে ভিব্রিয়। আর স্পাইরিলা অর্থাৎ সর্পিলাকৃতির স্পাইরিলা, সেটা হবে বহুবচনে স্পাইরিলা, আর একবচনে স্পাইরিলাম। দেখো এই যে এই 4টা আকৃতির ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে, এই ছবিগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো দেখে রাখবে। তোমাদের ছবি দিয়েও কিন্তু কোয়েশ্চেন হতে পারে। ধরো এই কক্কাই এর ছবি দিয়ে দিল, তোমাকে বললো এটা কোন ব্যাকটেরিয়া, তখন তোমাদের লিখতে হবে কক্কাই। আবার এখানে এইভাবে কোয়েশ্চেন হতে পারে যে কক্কাই অর্থাৎ এর একবচনের নাম কি হবে, কক্কাইয়ের একবচনের নাম কি হবে, তখন তোমরা লিখবে কক্কাস। আবার যদি বলো কক্কাসের বহুবচনের নাম, তখন বলবে কক্কাই। এভাবে যেমন ব্যাসিলাস আছে, ভিব্রিয়াম আছে, তারপর স্পাইরিলা আছে, এদের সবারই এভাবে কোয়েশ্চেন হতে পারে। এবার বলতেই পারে যে ব্যাসিলামটা কেমন আকৃতি, তখন বলবে দণ্ডাকৃতি। এরপর বাকি যে ব্যাকটেরিয়াগুলো আছে সেম ওইভাবে কোয়েশ্চেন হতে পারে। তো এই যে এখানে আছে তোমাদের এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে ব্যাকটেরিয়া কয় প্রকার, বলবে 4 প্রকার। তারপর তোমাদের কিছু কোয়েশ্চেন একটু আগেই বললাম যে গোলাকৃতি কক্কাস, গোলাকৃতি দিয়ে কোন ব্যাকটেরিয়া হতে পারে, তখন তোমাদের কিন্তু নাম বলতে হবে। এটা তাই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আরেকটা কোয়েশ্চেন যে ব্যাকটেরিয়া হলো রাজ্য মনেরা একমাত্র সদস্য, এটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখে রাখবে। এখানে প্রত্যেকটা লাইনে ইম্পর্টেন্ট, কিন্তু এই স্টার দেওয়াগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এই কক্কাসকে গোলাকৃতি কেন বলা হয়েছে, দেখো এখানে আকারগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে এই যে কক্কাস যে আছে, এই কক্কাসগুলো গোলাকৃতি, তাই এখানে কক্কাসকে গোলাকৃতি বলা হয়েছে। আবার দেখো ব্যাসিলাইকে দণ্ডাকৃতি বলার কারণ এটা দণ্ডের মতো দেখতে, স্পাইরিলা সাপের মতো দেখতে, তাই একে বলা হয় সর্পিলাকৃতি। আর দেখো ভিব্রিও যে আছে, এটা হচ্ছে কমার মতো দেখতে, আমরা কমা তো এইভাবেই দিই, তাই এটা কমার মতো দেখতে, তাই ভিব্রিওকে কমাকৃতি বলা হয়েছে। এই যে এই ব্যাকটেরিয়া আছে না, এই ব্যাকটেরিয়া একটা খুব মজাদার বিষয়। দেখো এই ব্যাকটেরিয়ার যে গঠন আছে না, এটা খুবই সরল প্রকৃতির হয়। আবার এদের যে আচরণ আছে, এদের আচরণটা আবার জটিল প্রকৃতি। এটা মজাদার বিষয়, তাই না? এদের গঠন সরল কিন্তু এদের আচরণ জটিল। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছে যে বহু জীবেদের তুলনায় ব্যাকটেরিয়া গোষ্ঠীতে বিপাকীয় ক্রিয়ার সবচেয়ে বেশি বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এর মানে কি? এর মানে হচ্ছে খাদ্য পচনে, অর্থাৎ বিপাকের জন্য এই ব্যাকটেরিয়া যে আছে, এই ব্যাকটেরিয়া বহু পরিচিত বা এর কাজ খুব বেশি। তো এখান থেকে কোয়েশ্চেন হতে পারে এভাবে যে বিপাক ক্রিয়ায় সবচেয়ে বেশি বৈচিত্র্য লক্ষ্য করা যায় কার, তখন বলবে কার, ব্যাকটেরিয়ার। তো এটা ভালো করে দেখে রাখবে। এরা যখন সালোক সংশ্লেষ করে তখন এটা সবজি, অথবা রাসায়নিক সংশ্লেষে সবজি হতে পারে, মানে সালোক সংশ্লেষও সবজি হতে পারে আর রাসায়নিক সংশ্লেষও সবজি হতে পারে। এদের বেশিরভাগই ব্যাকটেরিয়া পরভোজী, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারে না, মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরা কি অন্য জীবের উপর নির্ভরশীল। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি, বা এখান থেকে আরেকটা কোশ্চেন হতেই পারে যে ব্যাকটেরিয়া কি পরভোজী না সবজি, তখন তোমরা কি বলবে, পরভোজী। এরা অন্যের উপর ডিপেন্ড থাকে। এবার এই রাজ্য মনেরাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এটা আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম, আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া। কি কি ছিল, আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া। এই যে এখানে যে আর্কি ব্যাকটেরিয়ার টোটাল পার্টটা আছে, টোটাল পার্টটাই প্রচুর ইম্পর্টেন্ট। তো এই পার্টটা টোটালটা খুঁটে খুঁটে দেখবে, কিন্তু আর খুঁটে খুঁটে পড়বে, এখান থেকে একটা কোয়েশ্চেন হলেও আসতেই পারে।
এই যে আর্কি ব্যাকটেরিয়া আছে এটা একটা বিশেষ ধরনের, এরা সব ব্যাকটেরিয়ার থেকে আলাদা হয়, তাই এদের বিশেষ ধরনের জীব বলা হয়। কারণ কি, এরা না অত্যন্ত লবণাক্ত জলেও বাস করতে পারে বা অত্যন্ত লবণাক্ত অঞ্চলেও জীবে থাকতে পারে, আবার বিভিন্ন তোমার উষ্ণ প্রশমন হতে পারে, বিভিন্ন জলাভূমি, তারপর তৃণজাতীয় উদ্ভিদ সমৃদ্ধ জলাভূমি, মানে যেখানে প্রচণ্ড একটা ধরো ইসে আছে, ডোবা আছে, ডোবার মধ্যে প্রচণ্ড ঘাসপালা পচা জিনিস ওখানে বেঁচে আছে, সেখানেও এই ব্যাকটেরিয়া কিন্তু বেঁচে থাকতে পারে। আর এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠন অন্য ব্যাকটেরিয়া থেকে অনেক আলাদা হয়, এই কারণে এটা হচ্ছে এক্সেপশনাল। এই আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে মিথানোজেনিক ব্যাকটেরিয়া পাওয়া যায়। এই মিথানোজেনিক ব্যাকটেরিয়াগুলো গরু মহিষের যে গোবর আছে অর্থাৎ এদের অন্ত্রে বাস করে, এবং এদের যে মল হয় অর্থাৎ গোবর, সেই গোবরের মধ্যে এদের পাওয়া যায়। আর এই যে মিথানোজেনিক ব্যাকটেরিয়াগুলো আছে এরাই কি মিথেন উৎপন্ন করে। মিথেনটা কি, মিথেন একটা বায়োগ্যাস। দেখো এখানে এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে মিথানোজেনিক ব্যাকটেরিয়াগুলো গরু মহিষের মতো বহু রোমান্তক প্রাণীদের অন্ত্রে বাস করে এবং এরা ওই রোমান্তক প্রাণীদের মল থেকে মিথেন উৎপাদনে সাহায্য করে। এখান থেকে তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন হতে পারে, যেমন হতে পারে যে গরু মহিষের মলে কোন ব্যাকটেরিয়া থাকে, তখন তোমরা কি বলবে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এই মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি উৎপন্ন করে, তখন তোমরা মিথেন গ্যাস বলবে। আবার এইখানে বলতে পারে যে মিথেন একটা কোন গ্যাস, তখন তোমরা বলবে বায়োগ্যাস। এখানে অনেকগুলো কোশ্চেন হতে পারে। তো এটা বললাম, প্রথমেই বলে দিলাম যে আর্কি ব্যাকটেরিয়া একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা ভালো করে দেখে রাখবে। এরপরে দেখো ইউ ব্যাকটেরিয়া। এই ইউ ব্যাকটেরিয়াটা কি হয়, এদের যে কোষ প্রাচীর আছে এদের একটা সুন্দর কোষ প্রাচীর আছে, অর্থাৎ একটা খুব শক্ত কোষ প্রাচীর আছে। তারপর এদের মধ্যে ফ্ল্যাজেলাও দেখা যায়। এরা কি সালোক সংশ্লেষে সক্ষম হয়, এবং যেহেতু এটা সালোক সংশ্লেষে সক্ষম তাই এরা সবুজই হবে, স্বাভাবিক ব্যাপার। এরা হচ্ছে এদের যেমন বিভিন্ন ধরনের উদাহরণ হতে পারে নষ্টক, অ্যানাবিনা। দেখো এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এদের একটি বৈশিষ্ট্য হলো কোষে সুদৃঢ় কোষ প্রাচীর উপস্থিত। তাহলে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন হতেই পারে যে ইউ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর উপস্থিত না উপস্থিত না, এটা সুদৃঢ় না মৃদু, এভাবে কোয়েশ্চেন হতেই পারে। এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছে যে সায়ানোব্যাকটেরিয়ার দেহে সবুজ উদ্ভিদের মতো ক্লোরোফিল বা রঞ্জক থাকে এবং এরা সালোক সংশ্লেষকারী সবুজই হয়। তো এখান থেকে এভাবে কোয়েশ্চেন হবে যে সায়ানোব্যাকটেরিয়ার দেহে সবুজ উদ্ভিদের মতো ড্যাশ বা ড্যাশ থাকে, তখন তোমরা বলবে ক্লোরোফিল বা রঞ্জক থাকে। তারপরে আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে সায়ানোব্যাকটেরিয়া কি সালোক সংশ্লেষকারী স্বভোজী না পরভোজী, এভাবেও কোয়েশ্চেন হতে পারে। তারপরে এভাবেও বলতে পারে যে ইউ ব্যাকটেরিয়া স্বভোজী না পরভোজী, তখন তোমাদের বলবে। দেখো এই যে ইউ ব্যাকটেরিয়া আছে এরা কি বলে, সায়ানোব্যাকটেরিয়া এককোষী, সূত্রাকার অথবা কলোনি গঠনকারী, মিষ্টি জলে বা সমুদ্রে বসবাসকারী অথবা স্থলজ শৈবাল। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কলোনিগুলো সাধারণত জিলেটিন জাতীয় আবরণী দ্বারা আবৃত থাকে। তাহলে এখান থেকে কোয়েশ্চেন হতে পারে যে কলোনিগুলো ড্যাশ জাতীয় আবরণী দ্বারা আবৃত থাকে, তখন বলবে জিলেটিন জাতীয় আবরণী দ্বারা আবৃত থাকে। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এরা মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে। এদের আবার কোষগুলোকে বলা হয় হেটেরোসিস্ট, যেমন কি নষ্টক, অ্যানাবিনা এ ধরনের এরা কি হয়, এরা হচ্ছে হেটেরোসিস্ট হয়। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখে রাখবে। এরপরে দেখো এখানে বলেছে যে ফিলামেন্টযুক্ত নীলাভ সবুজ শৈবালের নষ্টক। এই যে এই গ্রাফটা যে আছে না, অর্থাৎ এই ছবিটাও কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখন ছবি তুলে তুলে কোয়েশ্চেন দিতেই পারে। দেখো এখানে যে ডিনোট করা আছে অঞ্চলগুলো, এই ডিনোট করা অঞ্চলগুলো ভালো করে দেখে নেবে, ভালো করে পড়ে রাখবে। যেমন এই অঞ্চলটিকে বলা হয়েছে হেটেরোসিস্ট, এবং বাইরের যে ডট ডট অংশটা ওটাকে কি বলেছে, মিউসিলেজ আবরণী। এই যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াগুলি রয়েছে এদের মানুষের জীবনে উপরে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। যেমন কি হতে পারে, দুধ থেকে দই তৈরি করা, আবার অ্যান্টিবায়োটিক উৎপাদন হিসেবে, আবার হতে পারে শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবর্ধন ইত্যাদি কাজে এরা সাহায্য করে। এটা তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বলতেই পারে যে ব্যাকটেরিয়ার কি প্রভাব রয়েছে মানুষের ওপর, তখন তোমরা বলবে। দেখো এখানে একটা বিভাজনরত ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়াটাও যে গ্রাফটা আছে এটাও কিন্তু তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্যাকটেরিয়াম হচ্ছে কি সিঙ্গুলার নাম, আর ব্যাকটেরিয়া প্লুরাল, অর্থাৎ ব্যাকটেরিয়া অনেকগুলি ব্যাকটেরিয়াকে বোঝায় আর ব্যাকটেরিয়াম একটি ব্যাকটেরিয়াকে বোঝায়। দেখো এখানে যে ছবিটা আছে এই ছবির মধ্যে এই যে এখানে দেখো এই যে কালো অংশটা, ডিপ কালো অংশটা, এটাকে কি বলা হয়, ডিএনএ। আর তার এই যে এটা হচ্ছে কোষ পর্দা, আর যেটা বাইরের আবরণী আছে এটা হচ্ছে কোষ প্রাচীর। এই ডিএনএটা বিভাজিত হয়ে কি করছে, দুটি ব্যাকটেরিয়াতে পরিণত হচ্ছে। এখন যেহেতু ব্যাকটেরিয়া মানুষের জন্য উপকারী, তাই এখান থেকে যেহেতু উপকারী তাই এরা হচ্ছে অপকারীও হবে, এরা ক্ষতিও করবে। তাহলে এখান থেকে বিভিন্ন যেমন
ব্যাকটেরিয়া আছে ভালো করে, ওরকম খারাপও করবে। তো এখানে কিছু কিছু ব্যাকটেরিয়া কি করে, অণুজীবদের প্যাথোজেন হয় বা রোগ সৃষ্টিকারী অণুজীব হয় বা প্যাথোজেন হয়। এরা যেমন মানুষ, ফসল, খামারে প্রতিপালিত প্রাণী, পোষা প্রাণীর ক্ষতি সাধন করে। যেমন তোমাদের হতে পারে কলেরা, টাইফয়েড, টিটেনাস, লেবুর ক্যাঙ্কার রোগ। এগুলো সবকটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। তো এখানে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কলেরা, টাইফয়েড, টিটেনাস, লেবুর ক্যাঙ্কার কোন জাতীয় রোগ, তখন বলবো ব্যাকটেরিয়া গঠিত রোগ। তো এগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার দেখো এখানে বলছে ব্যাকটেরিয়া প্রধানত ফিশন বা বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখে রাখবে। এদের মধ্যে আবার যৌন জনন পরিলক্ষিত হয়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখে রাখবে। যেমন এখানে বলেছে যে মাইক্রোপ্লাজমা সম্পূর্ণরূপে কোষপ্রাচীরবিহীন। এটা কিন্তু কোয়েশ্চেন হতেই পারে যে মাইক্রোপ্লাজমার কোষপ্রাচীর আছে না কোষপ্রাচীর নেই, তখন তোমরা কি বলবে, কোষপ্রাচীরবিহীন। আবার এখানে আরেকটা বলেছে যে এরাই ক্ষুদ্রতম জীবিত কোষ এবং এরা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। তো এখান থেকে আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে এমন কোন ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে, তখন তোমরা কি বলবে, মাইক্রোপ্লাজমা। আবার বহু মাইক্রোপ্লাজমা প্রাণী ও উদ্ভিদের দেহে রোগ সৃষ্টি করে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা পেয়ে গেলাম যে অক্সিজেন ছাড়াই কোন ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে, তখন আমরা কি বলবো, মাইক্রোপ্লাজমা। এরপর দেখো রাজ্য প্রোটিস্টা। এই রাজ্য প্রোটিস্টার যে ইউক্যারিওটিক, একোষী ইউক্যারিওটিক জীবরা আছে, এই ইউক্যারিওটিক, একোষী ইউক্যারিওটিক জীবরা হচ্ছে রাজ্য প্রোটিস্টার অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ এই রাজ্য প্রোটিস্টার মধ্যে পড়ে। তো এই যে রাজ্য প্রোটিস্টা আছে এর মধ্যে কি কি পড়বে, ক্রাইসোফাইটস, ডাইনোফ্লাজিলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস এবং আর্দ্রপ্রাণী। আমি তোমাদের প্রথমেই চ্যাপ্টারের শুরুতেই বলে দিয়েছিলাম। এটাও দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো দেখে রাখবে। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে প্রোটিস্টা রাজ্যের সদস্যরা প্রাথমিকভাবে জলজ জীব। তাহলে তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে প্রোটিস্টা রাজ্যের সদস্যরা প্রাথমিকভাবে কোন জীব, তখন তোমরা বলবে জলজ জীব। দেখো আরেকটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বলেছে যে প্রোটিস্টা রাজ্যভুক্ত জীবেরা কোষের সংযুক্তিকরণের মাধ্যমে অযৌন জনন এবং জাইগোট সৃষ্টির মাধ্যমে যৌন জনন করে। এখান থেকে এভাবে কোয়েশ্চেন হবে যে প্রোটিস্টা রাজ্যভুক্ত জীবেরা কোষের সংযুক্তিকরণের মাধ্যমে কোন জনন ঘটায়, তখন বলবে অযৌন জনন, এবং জাইগোট সৃষ্টির মাধ্যমে কোন জনন সম্পন্ন করে, যৌন জনন। এভাবে তোমরা কোয়েশ্চেন বা এভাবে কোয়েশ্চেন আসবে, তোমরা এখানে অ্যান্সার করবে। এরপর ক্রাইসোফাইটস। দেখো বলেছে যে ডায়াটম এবং সোনালী শৈবাল এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে এখানে এভাবে কোয়েশ্চেন আসতে পারে যে এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত শৈবালের নাম লেখো, তখন তোমরা কি বলবে, ডায়াটম এবং সোনালী শৈবাল। এদেরকে যেমন মিষ্টি জলে দেখা যায়, আবার লবণাক্ত পরিবেশেও এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এদের কোথায় কোথায় দেখা যায়। আবার দেখো এদের বেশিরভাগই কী হয়, সালোক সংশ্লেষী। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে যে ক্রাইসোফাইটসটা কী হয়, তখন তোমরা বলবে সালোক সংশ্লেষে সক্ষম হয়। এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ডায়াটমের কোষপ্রাচীর এমন দুটি পাতলা অতিক্রমণযোগ্য খোলক দ্বারা গঠিত হয় যারা সাবানের বাক্সের মতো একটি অপরটির খাপে আটকে থাকে। তো এখান থেকে এভাবে কোয়েশ্চেন হবে যে সাবানের বাক্সের মতো একটি অপরটির খাপে আটকে থাকে কোন রাজ্যভুক্ত প্রাণী, তখন বলবে প্রোটিস্টা রাজ্যভুক্ত। কিন্তু যদি বলে কোন রাজ্যের সব রাজ্য, তখন বলবে ক্রাইসোফাইটস। আর এই যে ক্রাইসোফাইটস আছে, এই ক্রাইসোফাইটসের যে সিলিকাগুলো আছে, এদের এত একটা মানে এদের কোষপ্রাচীর যে আছে, এদের কোষপ্রাচীরটা একটা সিলিকার আস্তরণ থাকায় কি হয়, এদের তাড়াতাড়ি ধ্বংস হয় না। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আবার দেখো এখানে একটা বলেছে যে কোটি কোটি বছর এই ডায়াটমীয় কোষপ্রাচীরগুলো জমা হয়ে ডায়াটমীয় মৃত্তিকা গঠন করে। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে অনেক বছর ধরে ডায়াটমীয় কোষপ্রাচীরগুলো জমা হয়ে কি করে, তখন বলবে ডায়াটমীয় মৃত্তিকা তৈরি করে। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর ডায়াটমদের সমুদ্রের মুখ্য উৎপাদক রূপে গণ্য করা হয়। তাহলে কোয়েশ্চেন আসতেই পারে যে কাদের সমুদ্রের মুখ্য উৎপাদক রূপে গণ্য করা হয়, তখন বলবে ডায়াটমদের। এরপর দেখো ডায়নোফ্লাজিলেটস। এটা হচ্ছে ডায়নোফ্লাজিলেটসের একটা গঠন। এটা ভালো করে দেখে রাখবে, এক্সামে দিতেই পারে। এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এদের রঞ্জকের উপস্থিতির কারণে এদের হলুদ, সবুজ, বাদামি, নীল অথবা লাল রং বিভিন্ন রঙের দেখায়। তো এখানে এভাবে কোয়েশ্চেনটা হবে যে এই যে ডায়নোফ্লাজিলেটস যে আছে এদের কি থাকার কারণে এদের বিভিন্ন রঙের দেখায় বা লাল, সবুজ এরকম যে কোনো কালারের দেখায়, তখন তোমরা কি বলবে, রঞ্জকের উপস্থিতির কারণে। এই ডায়নোফ্লাজিলেটস যে রয়েছে এদের কোষপ্রাচীরের বহিঃপৃষ্ঠে কি রয়েছে, সেলুলোজ নির্মিত শক্ত প্লেট রয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এদের বেশিরভাগই যে দেহ আছে এদের দুটি করে ফ্ল্যাজেলা রয়েছে। এদের দেহে কটি করে ফ্ল্যাজেলা রয়েছে, দুটি করে। এটাও ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
এই যে ডায়নোফ্লাজেলেটস যে রয়েছে এদের দেহ থেকে একটা এমন বিষাক্ত পদার্থ বেরোয় যেটা পুরো সমুদ্রের যে মৎস্য আছে মানে মাছগুলো যে আছে তাদের মেরে ফেলতে পারে। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে দেখো ইউগ্লিনয়েডস। এই ইউগ্লিনয়েডস থেকে কোয়েশ্চেন আসতে পারে যে এদের সাধারণত কোথায় দেখা যায়, তখন বলবে স্বাদু জলের বাসিন্দা, অর্থাৎ এরা কোথাকার বাসিন্দা, তখন বলবে স্বাদু জলের বাসিন্দা বা বদ্ধ বা জমা জলের বাসিন্দা। এদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কোষ প্রাচীরের পরিবর্তে এদের ক্ষেত্রে একটি প্রোটিন সমৃদ্ধ স্তর দেখা যায়, একে কি বলা হয়? পেলিকল। এখানে দুটো কোয়েশ্চেন আসতে পারে যে পেলিকল দিয়ে বললো যে পেলিকল কি, তখন বলবে এটা হচ্ছে কোষ প্রাচীরের পরিবর্তে এদের ক্ষেত্রে একটা প্রোটিন সমৃদ্ধ স্তর দেখা যায়, এটাকেই পেলিকল বলা হয়। এটা তোমাদের এমসিকিউ আকারে দেবে। আবার এখানে আরেকটা কোয়েশ্চেন হতে পারে এদের কোষ প্রাচীরের পরিবর্তে কি উপস্থিত বা কি সমৃদ্ধ থাকে, তখন তোমরা বলবে প্রোটিন সমৃদ্ধ থাকে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে দেখো মানে অত ইম্পর্টেন্ট না কিন্তু পড়ে রাখতে পারো। এমন এখানে বলেছে যে সূর্যালোকের উপস্থিতিতে এরা সালোক সংশ্লেষে সক্ষম, তথাপি সূর্যালোকের অভাবে এরা পরভোজীর মতো আচরণ করে। মানে যদি সূর্য থাকে মানে সূর্যের আলো থাকে তাহলে এরা হচ্ছে স্বভোজী হয়, কিন্তু যদি সূর্যের না থাকে অর্থাৎ যদি আলো না থাকে তাহলে এরা পরভোজী রূপে আচরণ করে। তাই এটা একটা এদের বৈশিষ্ট্য বা এরা হচ্ছে এক্সেপশনাল এদিক থেকে। তাই এখানে ইউগ্লিনয়েডসটা মনে রাখতে হবে। আর এদের উদাহরণ কি? ইউগ্লিনা। এদের উদাহরণ কি? ইউগ্লিনা। এটা তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে যে ইউগ্লিনয়েডসের একটা উদাহরণ দাও, তখন তোমরা কি বলবে? ইউগ্লিনা। এরপর দেখো স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড প্রথমে এরা কি? স্লাইম মোল্ড হলো মৃতজীবী প্রোটিস্ট, এটা এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো দেখে রাখবে। এখানে আর সেরকম কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাই, তবু দেখে রাখবে। এবং ডায়াগ্রামগুলো যে আছে এই ডায়াগ্রামগুলো কিন্তু দেখে রাখবে। এটা হচ্ছে ইউগ্লিনা, এটা স্লাইম মোল্ড, আর এটা হচ্ছে প্যারামেসিয়াম। তো এগুলো ভালো করে দেখে রাখবে ডায়াগ্রামগুলো। আর এখানে কিছু নেই বলছি কিন্তু তুমি তবু পড়ে রাখবে, কারণ কোনো গ্যারেন্টি নেই কোথা থেকে কোয়েশ্চেন দেবে। এরপর দেখো প্রোটোজোয়ান্স। প্রোটোজোয়ান্স বলতে কি সব প্রোটোজোয়ানরা পরভোজী হয় এবং এরা শিকারজীবী বা পরজীবী রূপে বেঁচে থাকে। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এদেরকে প্রাণীকুলের আদি পূর্বপুরুষ রূপে গণ্য করা হয়। এটা তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বলতে পারে যে প্রোটোজোয়ানের যে প্রাণীকুল আছে এদেরকে কি বলা হয়, তখন বলবে আদি পূর্বপুরুষ রূপে গণ্য করা হয়। এই প্রোটোজোয়ানদেরকে আবার 4 ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়া। এই অ্যামিবয়েড প্রোটোজোয়া মিষ্টি জল বা সমুদ্র স্যাঁতস্যাঁতে যে কোনো অঞ্চলে থাকে। এদের হচ্ছে সিউডোপোডিয়ার সাহায্য নেয় মানে এদের সিউডোপোডিয়া আছে। আর এদের যে ক্ষণপথ, এই ক্ষণপথ উপস্থিত এবং এটা অ্যামিবাতে লক্ষ্য করা যায়। যেমন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছে সামুদ্রিক প্রোটোজোয়াদের দেহের বহিঃপৃষ্ঠে সিলিকার খোলস রয়েছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এদের কিসের খোলস রয়েছে, তখন বলবে সিলিকার খোলক রয়েছে। এরা স্বভোজী হলেও কিছু কিছু আছে পরজীবী, যেমন এন্টামিবা। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এন্টামিবা পরজীবী না স্বভোজী, তখন তোমরা বলবে পরজীবী। এখানের আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এই গোষ্ঠীভুক্ত পরজীবী জীবেরা ঘুম রোগ অর্থাৎ স্লিপিং সিকনেস এর মতো রোগ সৃষ্টি করে। উদাহরণ কি? ট্রাইপোনোজোমা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ঘুম রোগ কোন গোষ্ঠীভুক্ত প্রাণীর পরজীবীরা সৃষ্টি করে, তখন তোমরা কি বলবে? তখন তোমরা বলবে যে অ্যামিবয়েড প্রোটোজোয়া গোষ্ঠীভুক্ত। এবং যদি উদাহরণ হিসেবে বলে তাহলে কি বলবে? তখন বলবে ট্রাইপ্যানোজোমা। কি বলবে? ট্রাইপ্যানোজোমা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো যে যাদের জীবনচক্রে কোনো এক পর্যায়ে সমক্রমক রেণু সদৃশ দশা দেখা যায়, এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জীবটি হলো প্লাজমোডিয়াম। কি? প্লাজমোডিয়াম। আর প্লাজমোডিয়াম কোন রোগের পরজীবী? বলবে ম্যালেরিয়া রোগের পরজীবী। এবং যেটি ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে এর কারণে মনুষ্যকুল হতভম্ব হয়ে পড়ে। এটা তো আমরা জানি, তাই না? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ম্যালেরিয়ার পরজীবী প্লাজমোডিয়াম। তারপরে দেখো ছত্রাক রাজ্য। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে উদ্ভিদ এবং প্রাণীদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে গমের মরিচা রোগ সৃষ্টিকারী ছত্রাক পাক্সেনিয়া। এই যে এখানে গমের মরিচা রোগ সৃষ্টিকারী ছত্রাক হচ্ছে পাক্সেনিয়া। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমাদের এইভাবে কোয়েশ্চেনটা আসবে যে গমের মরিচা রোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম কি, তখন তোমরা কি বলবে? পাক্সেনিয়া। এটা এমসিকিউ আকারে আসবে যদি তোমাদের এমসিকিউ এক্সাম হবে। এরপরে দেখো বলেছে যে কিছু ছত্রাক অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয়, যেমন পেনিসিলিয়াম নামক ছত্রাক। তাহলে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন হবে অ্যান্টিবায়োটিক তৈরিতে একটি ছত্রাকের নাম লেখো, তখন তোমরা কি বলবে? পেনিসিলিয়াম। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো বলেছে যে এককোষী ছত্রাক ইস্ট ব্যতীত অন্য সব ছত্রাক সূত্রাকার গঠন বিশিষ্ট হয়। মানে ইস্ট ছাড়া সব যে ব্যাকটেরিয়াগুলো আছে এই ছত্রাক আছে এরা কি হয়? সূত্রাকার গঠন বিশিষ্ট হয়। এটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
দেখো তারপর বলছে এদের দেহে দীর্ঘ সরু সুতোর মতো অনুসূত্র দ্বারা গঠিত, এদের কি বলা হয়? হাইফি। এটাও ইম্পর্টেন্ট। তারপরে এই হাইফির যে অনেকগুলো হাইফিকে কি বলা হয়? হাইফির জালককে বলা হয় মাইসেলিয়াম। এরপর দেখো সিনোসাইটিক হাইফি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, দেখে রাখবে এবং পড়ে রাখবে, কারণ এখান থেকে যেই কোশ্চেনই আসুক না কেন ছেড়ে আসবো না। এখানে দেখো বলেছে কনেডিয়া বা স্পোরঞ্জিও রেণু বা জলরেণু সৃষ্টির মাধ্যমে অযৌন জনন করে এবং উস্পোর, অ্যাস্কোস্পোর ও ব্যাসিডিওস্পোরের মাধ্যমে যৌন জনন করে। তো এখান থেকে কোশ্চেন হতে পারে, দেখে রাখবে। আর এরা যে যৌন জনন করে এটা কয়টি ধাপে হয়? 3টি ধাপে। এই 3টি ধাপ কি কি? প্রথমটি হচ্ছে দুটি সচল বা নিশ্চল গ্যামেটের প্রোটোপ্লাজম মিলন, এটাকে কি বলা হয়? প্লাজমোগ্যামি। তারপর 2টি গ্যামেটের নিউক্লিয়াসের মিলনকে বলা হয় ক্যারিওগ্যামি। আর জাইগোট মিওসিস বিভাজনের ফলে হ্যাপ্লয়েড রেণু সৃষ্টি হয়। তো এখান থেকে তোমাদের এই যে 3টা যে পয়েন্ট আছে, এই 3টা পয়েন্ট তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ দেখো এখান থেকে অনেকগুলি কোশ্চেন হতে পারে, যেমন এখান থেকে কোশ্চেন হতেই পারে যে প্লাজমোগ্যামি দিয়ে ড্যাশ দিয়ে দিল, তারপর 4টা অপশন দিয়ে দিল, কোনটা সঠিক। তখন তোমরা লিখবে যে 2টি সচল বা নিশ্চল গ্যামেটের প্রোটোপ্লাজমের মিলন কি হচ্ছে? প্লাজমোগ্যামি বলা হয়। তারপর এখানে বলতে পারে যে ক্যারিওগ্যামি কি। তারপর এখান থেকে কোশ্চেন আসতে পারে যে জাইগোট মিওসিস বিভাজনের ফলে ড্যাশ রেণু সৃষ্টি হয়, তখন তোমরা কি বলবে? হ্যাপ্লয়েড রেণু সৃষ্টি হয়। তারপর দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যৌন জননকালে কোনো ছত্রাকের বিপরীত যৌনের 2টি হ্যাপ্লয়েড অনুসূত্র বা হাইপি পরস্পরের কাছাকাছি আসে এবং মিলিত হয়, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো বলেছে যে ছত্রাকের ফলদেহে হ্রাস বিভাজন ঘটে এবং এর ফলে হ্যাপ্লয়েড রেণু সৃষ্টি হয়, এটাও ইম্পর্টেন্ট, দেখে রাখবে। এরপরে দেখো ফাইকোমাইসেটিস। ফাইকোমাইসেটিসের অন্তর্গত ছত্রাকদের জলজ পরিবেশে আর্দ্র স্যাঁতস্যাঁতে স্থানে পচনশীল কাঠের ওপর অথবা উদ্ভিদ দেহে বাধ্যতামূলক পরজীবী হিসেবে বাস করতে দেখা যায়। তো এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে ফাইকোমাইসেটিসে কোথায় দেখা যায়, তখন তোমরা এই যে জায়গাগুলো থাকবে তোমাদের অপশানে দেওয়া থাকবে, যে এই জায়গাটির নাম তোমাদের সঠিক মনে হবে সেটি লিখে দেবে, এখান থেকে কোশ্চেন হতেই পারে। এরপর দেখো 2টি গ্যামেটের মিলনের ফলে একটি জাইগোস্পোর সৃষ্টি হয়, এখানে এটা কোশ্চেন আসতে পারে যে ফাইকোমাইসেটিসের কটি গ্যামেটের মিলনের ফলে জাইগোস্পোর সৃষ্টি হয়, তখন বলবে 2টি গ্যামেটের মিলনের ফলে। বা এইভাবে কোশ্চেন আসতে পারে যে জাইগোস্পোর কটি গ্যামেটের মিলনে হয়, তখন 2টি, এভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে। এরপরে দেখো বলেছে যে এই গ্যামেটগুলো অঙ্গসংস্থানিকভাবে একই রকম হলে তাদের ফলে আইসোগ্যামেট এবং ছত্রাককে আইসোগ্যামাস, এবং গ্যামেটগুলো ভিন্ন রকমের হলে এদের অ্যানাইসোগ্যামেট বা ওগ্যামেট বলে, এবং সংশ্লিষ্ট ছত্রাককে অ্যানাইসোগ্যামাস বা ওগ্যামাস বলে। তো এগুলো দেখে রাখবে, সেরকম ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে যে উদাহরণ আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই উদাহরণগুলি কি কি? মিউকর, রাইজোপাস। রাইজোপাসটা কোথায় জন্মায়? রুটিতে জন্মায়, অর্থাৎ যেমন আমরা খাই পাউরুটি, পাউরুটিতে কিন্তু এই যে এই রাইজোপাস বলে যে ছত্রাকটা আছে সেখানে জন্মায়। অ্যালবুগো, অ্যালবুগোটা কি? অ্যালবুগোটা হচ্ছে সরিষা গাছের উপর নির্ভরশীল পরজীবী ছত্রাক, অর্থাৎ এরা সরিষা গাছ যে আছে সরিষা গাছের উপর নির্ভর করে থাকে। দেখো এখানে ছত্রাকগুলো যে আছে এই ছত্রাকগুলির ছবি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে মিউকর, এটা হচ্ছে অ্যাসপারজিলাস এবং এটা হচ্ছে অ্যাগারিকাস। তো এগুলো দেখে রাখবে, তোমাদের এই ছবি দিয়েও কোশ্চেন আসতেই পারে। তারপর বলেছে যে অ্যাসকোমাইটেসিস, এখানে প্রথম কোশ্চেনটাই হচ্ছে যে স্যাকফ্যানজাই বা থলেফ্যানজাই নামে কে পরিচিত হবে, তখন কি বলবে? অ্যাসকোমাইটেসিস। আবার এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে অ্যাসকোমাইসেটিস কি নামে পরিচিত, তখন তোমরা বলবে স্যাকফ্যানজাই বা থলেভাইরাস, এগুলো দেখে রাখবে। তারপর বলেছে যে বেশিরভাগই বহুকোষী হয়, মানে এদের যে অ্যাসকোমাইসেটিসগুলো কী হয়? বেশিরভাগই বহুকোষী হয়, উদাহরণ যেমন পেনিসিলিয়াম। আবার এদের হচ্ছে এককোষী ছত্রাক খুবই বিরল, মানে এককোষী ছত্রাক নেই প্রায়, যেমন উদাহরণ হিসেবে ইস্ট, স্যাক্রোমাইসিস। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে এদের হচ্ছে এককোষী ছত্রাকের নাম লেখো, তখন তোমরা কি বলবে? ইস্ট। আর যদি বলে বহুকোষী তখন বলবে পেনিসিলিয়াম। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তো দেখে রাখবে। এবার দেখো এখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে পশুর মলে জন্মানো ছত্রাকের নাম কি, তখন তোমরা কি বলবে? কপ্রোফিলাস। তো এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আসতেই পারে। তারপরে এখান থেকে আরেকটা, যেমন অযৌন রেণুগুলিকে কনিডিয়া বলে, তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে তোমার বলেছে যে অ্যাসকোমাইসেটিস যে আছে এদের একটি এদের যে অযৌন রেণুগুলো আছে এদের কি বলা হয়, তখন তোমরা কি বলবে? কনিডিয়া। এ দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কনিডিয়া অঙ্কুরিত হয়ে মাইসেলিয়াম গঠন করে, তাহলে এখান থেকে কোয়েশ্চেন হতে পারে যে কনিডিয়া অঙ্কুরিত হয়ে কি গঠন করে, তখন তোমরা কি বলবে? মাইসেলিয়াম গঠন করে। এরপরে দেখো যেমন বলেছে যে যৌন রেণুগুলোকে অ্যাসকোস্পোর, তারপর অ্যাসকোস্পোর বলে, মানে যেগুলো যৌন রেণু থাকবে তাদের কি বলবে? অ্যাসকোস্পোর। এরা আবার অ্যাসকাই এর মতো থলির ভিতরে অন্তর্জনিষ্ঠভাবে উৎপন্ন হয়। কি হয়? অন্তর্জনিষ্ঠভাবে উৎপন্ন হয়। এটা সেরকম ইম্পর্টেন্ট না। এখানে দেখো যেমন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে
এখানে বলেছে অ্যাসপারজিলাস, ক্ল্যাভিসেপস এবং নিউরোস্পোরা জৈব রাসায়নিক এবং জিনগত পরীক্ষার ক্ষেত্রে নিউরোস্পোরা বহুলভাবে ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে জিনগত পরীক্ষার ক্ষেত্রে ড্যাশ বহুলভাবে ব্যবহৃত হয়, তখন তোমরা কি বলবে নিউরোস্পোরা। এবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মোরেল এবং ট্রাফেল এর মতো বেশ কিছু ছত্রাক খাদ্যোপযোগী এবং সুস্বাদু ছত্রাক হিসেবে বিবেচিত হয়। তাহলে এখানে কোয়েশ্চেন আসতে পারে যে খাদ্যোপযোগী এবং সুস্বাদু ছত্রাক হিসেবে কোন কোন ছত্রাক ব্যবহৃত হয়, তখন তোমরা কি বলবে মোরেল ও ট্রাফেল। তো এটা তোমাদের জন্য ছিল মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার দেখো ব্যাসিডিওমাইসেটিসটা কোথায় দেখা যেতে পারে, যেমন হতে পারে মাটি, কাঠের বড় টুকরো, তারপর লগ গাছের গুঁড়ি, এরকম বিভিন্ন জায়গায় হতে পারে। এখানে এরা কি হয়, এরা খণ্ডীভবন পদ্ধতিতে অঙ্গজনন সম্পন্ন করে। তো এখানে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ব্যাসিডিওমাইসেটিস কোন প্রক্রিয়ায় অঙ্গজনন করে, তখন তোমরা কি বলবে খণ্ডীভবন প্রক্রিয়ায়। আবার এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ব্যাসিডিয়ামে ক্যারিওগামি এবং মিওসিস ঘটে এবং এর ফলে 4টি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়। তাহলে এখান থেকে কোয়েশ্চেন হতেই পারে যে ব্যাসিডিয়ামে ক্যারিওগামি ও মিওসিস ঘটে এবং এর ফলে কয়টি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়, তখন বলবে 4টি। এখানে আবার এই কোয়েশ্চেনটাকে আরও অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে। এরপরে দেখো যেমন বলেছে ব্যাসিডিওকার্প, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। উদাহরণ হিসেবে কি বলবে তোমরা, যেমন অ্যাগারিকাস কিন্তু মাশরুম, যেটা মাশরুম আমরা কিন্তু খাই। তারপর অস্ট্রেলিগো, এটা স্মার্ট। তারপর পাকসেনিয়া হচ্ছে রাস্ট ছত্রাক। এরপরে দেখো ডিউটেরোমাইসেটিস সেরকম ইম্পর্টেন্ট না, কিন্তু এটা হচ্ছে জননগতভাবে অসম্পূর্ণ একটা ছত্রাক। এখানে দেখে রাখবে লাইনগুলো, দেখো হাইলাইট করা আছে, একটু দেখে রাখবে, ভালো করে পড়ে রাখবে। এখান থেকেও কোয়েশ্চেন হতে পারে, তবু না দেওয়ার চান্সটাই বেশি। এবার দেখো উদ্ভিদ রাজ্য, এই উদ্ভিদ রাজ্যটা পরের একটা বড় চ্যাপ্টার করে দিয়েছে, তবে এখানে অল্প সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছে। যেমন এরা হচ্ছে ইউক্যারিওটিক ক্লোরোফিলযুক্ত জীব, যাদের সচরাচর উদ্ভিদ বলা হয়। এখানে আমরা জানি যে যাদের ক্লোরোফিল যুক্ত হয় তারা কি হয়, তারা হচ্ছে সূর্যের মাধ্যমে এই ক্লোরোফিলটা পাতার মধ্যে কি হয়, রান্না করে। অর্থাৎ আমরা পাতাকে কি বলি, রান্নাঘর বলি। তো এখানে কি হয়, ক্লোরোফিল উৎপন্ন হয়। তাই ক্লোরোফিল উৎপন্ন হওয়ার কারণে পাতাটা সবুজ দেখায়, তাই এটাকে আমরা বলবো উদ্ভিদ। দেখো যেমন এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে পাতা ছাঁচে এবং সূর্য শিশির পতঙ্গভুক্ত উদ্ভিদের উদাহরণ এবং স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। তো তোমাদের এখান থেকে কোয়েশ্চেন হতেই পারে যে পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ দাও, তখন তোমরা কি বলবে পাতাঝাঁচি ও সূর্য শিশির। আর যদি বলে পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও, তখন বলবে স্বর্ণলতা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে দেখো যেমন বলেছে যে উদ্ভিদ এর জীবনচক্রে 2টি সুস্পষ্ট দশা দেখা যায়। এখান থেকে এটা কোয়েশ্চেন হতে পারে যে উদ্ভিদের জীবনচক্রে কয়টি দশা দেখা যায়, তখন তোমরা বলবে 2টি। এবার যদি বলে কি, তখন বলবে ডিপ্লয়েড রেণুধর আর হ্যাপ্লয়েড লিঙ্গধর। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উদ্ভিদ রাজ্যের। এরপর দেখো প্রাণীরাজ্যেরও একটা চ্যাপ্টার করে দিয়েছে, এটা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার। তো এখান থেকে সেরকম কোনো ইম্পর্টেন্ট নেই, তবে এখানে একটা ইম্পর্টেন্ট যে হলোজৈক পুষ্টি পদ্ধতি দেখা যায়, মানে এই প্রাণীরাজ্যে হলোজৈক পুষ্টি পদ্ধতি দেখা যায়। আর এটা হচ্ছে খাদ্য গ্রহণ করার মাধ্যমে এরা পুষ্টি সম্পন্ন করে, মানে খাওয়া যখন প্রাণীরাজ্যে যে প্রাণীগুলো আছে এরা কি হয়, খাওয়ার গ্রহণ করার ফলে এই হলোজৈক পুষ্টিটা তৈরি হয়। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপর দেখো ভাইরাস, ভিরিয়ড, প্রিয়ন্স এবং লাইকেন্স। দেখো হুইটেকার তার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের কোথাও কিছু অকোষীয় জীব যেমন ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স এবং লাইকেনের কথা উল্লেখ হয়নি। তো এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বলতেই পারে যে হুইটেকারের পঞ্চরাজ্য যে শ্রেণীবিন্যাস ছিল, এখানে কিসের উল্লেখ হয়নি, তখন তোমরা বলবে ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স এবং লাইকেন এর উল্লেখ হয়েছিল না। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে দেখো ভাইরাস এমন ধরনের অকোষীয় বস্তু যাদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো এই যে এরা সজীব কোষের বাইরে একটি নিষ্ক্রিয় ক্রিস্টাল বা স্ফটিক দানার মতো গঠন রূপে বিরাজ করে। তাহলে এখান থেকে কোয়েশ্চেন হতেই পারে যে নিষ্ক্রিয় ক্রিস্টাল বা স্ফটিক দানার মতো গঠন রূপে কে বিরাজ করে, তখন তোমরা বলবে ভাইরাস। আর এই যে ভাইরাস আছে, এই ভাইরাসের কথাটির অর্থ কি, বিষাক্ত তরল। কথাটির অর্থ কি, বিষাক্ত তরল। এটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপর চলে আসো এর পরের পাতায়। দেখো এখানে 2টো ছবি আছে। প্রথমটি হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসের এবং দ্বিতীয়টি হচ্ছে ব্যাকটেরিওফাজের। এই 2টো ছবি ভালো করে দেখে রাখবে। যেমন এই যে টোবাকো মোজাইক ভাইরাস আছে অর্থাৎ টিএমভি, এটার পুরো নাম কি, টিএমভির পুরো নাম কি, টোবাকো মোজাইক ভাইরাস। এটাও একটা কোয়েশ্চেন হতে পারে যে টিএমভির পুরো নাম কি, তখন তোমরা কি বলবে টোবাকো মোজাইক ভাইরাস। দেখো এখানে 2টো জিনিস ডিনোট করেছে, এটা হচ্ছে ডিএনএ, মনে রাখবে। আর এটা কি বলে, ক্যাপসিড। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ছবি তুলেই দিতে পারে। এবং দেখো ব্যাকটেরিওফাজের এটা হচ্ছে মস্তক, এটাকে বলে পুচ্ছারবণী, এটাকে কলার, এটা পুচ্ছতন্তু। তো এগুলো দেখে রাখবে।
দেখো প্রথম যে বিজ্ঞানী বলেছিলেন যে ভাইরাস একটি বিষাক্ত তরল তিনি হলেন কে? পাস্তুর। এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আবার এখানে দেখো বলেছে যে ডিজে ইভানাস্কো 1892 সালে কিছু অণুজীবকে তামাকের মোজাইক রোগ সৃষ্টিকারী জীবরূপে চিহ্নিত করেন। তারপরে দেখো যেমন বলেছে এম.ডব্লিউ. বেইজারনিক, ইনি 1898 সালে প্রদর্শন করেছিলেন যে আক্রান্ত তামাক পাতা নির্যাসে কোনো সুস্থ গাছকে সংক্রমিত করতে পারে। আবার দেখো এখানে বলেছে ডব্লিউ.এম. স্টেনলি দেখিয়েছিলেন যে ভাইরাসদের কেলাসিত করা যেতে পারে। তাহলে এখান থেকে বোঝা গেল যে ডব্লিউ.এম. স্টেনলি বলেছিলেন যে ভাইরাসদের কেলাসিত করা যেতে পারে। আর এর যে কেলাসের প্রধানত প্রোটিন সমৃদ্ধ হয়, কেলাসটি কি সমৃদ্ধ হয়? প্রোটিন সমৃদ্ধ হয়। এরপরে দেখো বলেছে যে সাধারণত উদ্ভিদ দেহ সংক্রমণকারী ভাইরাসগুলি একতন্ত্রী বা দ্বিতন্ত্রী আরএনএ বিশিষ্ট অথবা দ্বিতন্ত্রী ডিএনএ বিশিষ্ট হয়। তো এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আবার বলেছে ব্যাকটেরিওফাজ ভাইরাসের প্রোটিন আবরণীকে ক্যাপসিড বলে। ব্যাকটেরিওফাজের ভাইরাসের প্রোটিন আবরণীকে কি বলে? ক্যাপসিড। তারপর বলেছে যেমন ক্যাপসোমিয়ার, এটাও ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবে। এরপর যেমন বলেছে ভাইরাস মামস, গুটি বসন্ত, হার্পিস এবং ইনফ্লুয়েঞ্জার মতো রোগ সৃষ্টি করে। তাহলে কে সৃষ্টি করে? ক্যাপসিডগুলোর হেলিক্যাল বা পেলিহেড্রাল জ্যামিতিক গঠন রূপে যে সজ্জিত থাকে এরা। এরপরে যেমন বলেছে দেখো ভাইরয়েডটা কি 1971 সালে টিওডাইনার ভাইরাসের চেয়েও ক্ষুদ্রতম নতুন এক ধরনের সংক্রামক বস্তু আবিষ্কার করেন যা পটেটো স্পিন্ডিল টিউবার রোগ সৃষ্টির জন্য দায়ী। কি রোগ সৃষ্টির জন্য ভাইরয়েড দায়ী? পটেটো স্পিন্ডিল টিউবার রোগ সৃষ্টির জন্য দায়ী। তো এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখে রাখবে। তো যেমন বলেছে ভাইরয়েড আরএনএ কম আণবিক ওজন বিশিষ্ট হয়, মানে আরএনএ যেটা ওজন তারও কম আণবিক ওজন বিশিষ্ট হয়। এরপর দেখো প্রিয়ন্স এখানে যেমন বলেছে বিএসই, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ব্রোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বলতেই পারে বিএসই এর পুরো নাম কি। তারপরে এখানে বলতে পারে যে সিজেডি এর ফুল ফর্ম কি, তখন তোমরা বলবে ক্রুসফেল্ড জেকব ডিজিজ। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপর দেখো লাইকেন, সেরকম ইম্পর্টেন্ট নাই। এরপর দেখো এই যে চ্যাপ্টারটি যে আছে চ্যাপ্টারটিকে সারাংশ আকারে দেওয়া আছে দেখো। এরপর দেখো এই চ্যাপ্টারটির কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, দেখে নাও। চ্যাপ্টারটি অ্যানালাইজ করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো।